ওরাকল বিসিএস স্বপ্ন পূরণের সঙ্গী। স্বপ্ন দেখায়, গন্তব্যে পৌঁছায়। আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনারা জানেন যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে আপনি সবকিছু বাদ দিতে পারেন, বাট একটা ভার্ব বাদ দিতে পারেন না। অর্থাৎ ভার্ব ব্যতীত আপনি ইংরেজির কোনো সেন্টেন্স স্ট্রাকচার করতে পারেন না, তার মানে আপনি ইংরেজি পড়তে পারেন না। ওই ভার্ব গুলোকে বেসিক্যালি আমরা কিছু প্রকারভেদে ভাগ করি, যেমন ফাইনিট বলেন, নন ফাইনিট বলেন, নন ফাইনিটের আবার কিছু প্রকারভেদ আছে। তো এইভাবে মূলত ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো আছে, জেরান্ড পার্টিসিপলের যে পার্থক্য, ইম্পর্টেন্ট কিছু ইস্যু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো মূল টপিক গুলো কি কি? মূল টপিক গুলো আপনাদের স্লাইডে লেখা আছে, দেখেন। প্রথম টপিকটা হলো ক্লাসিফিকেশন। এটা আজকের টপিক না, এটা অন্য আরেকদিন আরেকটা ক্লাসে পড়ানো হবে। ফরমেশন, আইডেন্টিফিকেশন, নন ফাইনিট ভার্বের আবার প্রকারভেদ আছে, জেরান্ড, পার্টিসিপলস এন্ড ইনফিনিটিভ। তো একটা বিষয় অলওয়েজ মনে রাখবেন, আপনি যেই টপিকটাই পড়বেন, ফার্স্টে আপনার কাজ হলো ওই টপিক থেকে হাউ দ্য কোশ্চেনস অ্যাপিয়ার দ্য এক্সাম, প্রিভিয়াসলি কোশ্চেন গুলো কোন প্যাটার্নে আসলো, ওই প্যাটার্নটা আপনি খুব ভালো মতো চেক করবেন। তাহলে আপনার বুঝতে পারবেন আপনি যে অ্যাকচুয়ালি কোন কোন টপিক গুলো আপনার পড়া উচিত আর কোনগুলো আপনার অ্যাভয়েড করা উচিত। না হলে আন্দাজে পড়তেই থাকবেন। ধরেন এমন একটা ভার্ব পড়তেছেন যে ভার্বটা বিগত বছর কখনই আসে নাই, বাট আমি আপনাদেরকে এখন যে টপিকটা পড়াচ্ছি এই টপিক থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট 3-4টা প্যাটার্নের কোশ্চেন আসে। আমি দুই একটা প্যাটার্ন আপনাদেরকে বলি, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার কোন প্যাটার্নে পড়াশোনা করা উচিত। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আন্ডারলাইন করে দিয়ে বলবে আইএনজি যুক্ত শব্দটি কি। অপশন এ জেরান্ড, অপশন বি প্রেজেন্ট পার্টিসিপল, অপশন সি ভার্বাল নাউন, অপশন ডি ইনফিনিটিভ। এই ক্যাটাগরির একটা কোশ্চেন থাকবে। আরেকটা কোশ্চেন থাকবে, নিচের কোন শব্দটি ভার্ব। ধরেন এবিলিটি, এনেবল, এইবল, ঠিক আছে, এইভাবে একটা ওয়ার্ড দেওয়া থাকবে। আরেকটা কোশ্চেন থাকতে পারে, এই শব্দের ভার্ব কোনটি। যেমন এইবল শব্দের ভার্ব কোনটি, ডেঞ্জার শব্দের ভার্ব কোনটি, এইভাবে একটা প্রশ্ন থাকতে পারে। তো এই 3-4 ক্যাটাগরির প্রশ্নই থাকে বেসিক্যালি। চলেন আমরা তাহলে পড়াশোনা শুরু করতে পারি। তো ফার্স্টে আমরা যেই টপিকটা পড়ব সেই টপিকটা হলো ফরমেশন এবং আইডেন্টিফিকেশন। অর্থাৎ আপনি একটা শব্দ যে ভার্ব, আপনি এটাকে কিভাবে চিনবেন, অথবা একটা শব্দ দেয়া থাকবে, আপনি ওই শব্দটাকে কিভাবে ভার্বে ট্রান্সফর্ম করবেন। এই দুটা ওয়ে আমাদের জানা উচিত। ধরেন এই পর্যন্ত বিসিএস বলেন, বিগত বছরের যত চাকরি পরীক্ষা বলেন, এই প্রশ্নগুলো কিন্তু লিমিটেড। হ্যাঁ, ওয়ার্ড গুলো কিন্তু লিমিটেড। আপনারা অনেক সময় বলেন যে স্যার আসলে ইম্পর্টেন্ট এই বিষয়টা আমরা বুঝি কিভাবে। এটা খুবই সিম্পল। ধরেন আমি ইংরেজি পড়াই, যারা আপনারা আমাকে চিনেন বা আগে প্রিভিয়াসলি ক্লাস করেছেন বা করেন নাই, আমি 2008 থেকে অর্থাৎ গত 16 বছর ধরে ইংরেজি পড়াই। আমার গত 16 বছরের এক্সপিরিয়েন্স বলে যে এই 25-30টা ওয়ার্ডের বাহিরে ইউজুয়ালি কোশ্চেন হয় না। বিকজ আমরা যত বিগত কোশ্চেন দেখি, যত দিন পড়াই প্রতিটা কোশ্চেনই দেখে আসলে এই টাইপের একটা প্যাটার্ন মেনে চলে। টিচার অনেক সময় বলে যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই টাইপটা ইম্পর্টেন্ট। কিভাবে বলে? বিকজ তারা এক্সপিরিয়েন্স থেকে বলে, আর কোনো কিছুই না। কোশ্চেনের গায়ে তো ভাই লেখা থাকে না যে আমি ইম্পর্টেন্ট, আমাকে পড়েন, আমি পরীক্ষাতে আসবো, তাই না? লেখা থাকে না। সো ইম্পর্টেন্সটা বোঝা যায় বেসিক্যালি এক্সপিরিয়েন্স অনুসারে, আর কোনো কিছুই না। ধরেন এখানে আপনাদেরকে আমি মোট 14টা শব্দ দিয়েছি। 1 2 3 4 5 6 7, মোট 14টা শব্দ আছে। লেফটে 7টা, রাইটে 7টা আছে। তো এই শব্দগুলো কেন দিলাম? ডিকশনারিতে এত হাজার হাজার শব্দ থাকা সত্ত্বেও, বিকজ এই শব্দগুলো সবগুলো শব্দ হয় কোনোটা বিগত বছরে বিসিএস এ আসছে, অথবা পিএসসি কর্তৃক নন ক্যাডারে আসছে, অথবা অন্যান্য চাকরি পরীক্ষাতে আসছে। তাহলে বোঝা গেল কি, পিএসসি বা বিভিন্ন চাকরি যারা প্রশ্ন করে তারা এই টাইপের প্রশ্নগুলোকে এমফাসাইজ করে থাকে। তাহলে আমাদের পড়াশোনাটা খুবই সহজ হয়ে গেল। এখন কথা হতে পারে, আমরা তাহলে এই শব্দগুলোকে যদি ভার্বে নিয়ে যাই, এদেরকে যদি আমরা ভার্বে ট্রান্সফার করি, তাহলে কি আমাদের জন্য পড়াটা সহজ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই সহজ হয়ে যাবে। তাহলে বুঝবো কিভাবে আমরা যে
এই শব্দের ভার্ব যে এইভাবে হবে এটা আমরা বুঝবো কিভাবে? চলেন বোঝার জন্য আমরা কিছু সাফিক্স প্রিফিক্স ব্যবহার করব। আমি আবারও বলছি, বোঝার জন্য আমরা কিছু সাফিক্স প্রিফিক্স ব্যবহার করব। আপনারা একটা কাজ করেন, আপনারা একটু দ্রুত এই শব্দগুলো বা এই চার্টটা একটু 2 মিনিটে লিখে ফেলেন। এই চার্টটা 2 মিনিটে লিখে ফেলেন, আর এই চার্টটা আপনাদের লেখা শেষ হয়ে গেলে আমাকে একটু চ্যাট বক্সে ডান লিখে জানাবেন। তাহলে আমি আপনাদেরকে অ্যান্সার গুলো উইথ এক্সপ্লেনেশন বলে দিচ্ছি। একটু চ্যাট বক্সে আমাকে ডান লিখে জানাবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনাদের এটা এই বক্সটা সম্পূর্ণভাবে লেখা শেষ হয়ে গিয়েছে। একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন। অলরাইট, মোটামুটি অনেকেই লিখে ফেলেছেন। তাহলে আমরা একটা কাজ করি, আমি আপনাদেরকে কিভাবে ভার্ব গঠন করবেন কিছু ওয়ে দেখাই দিচ্ছি, যে এই ওয়ের মাধ্যমে আপনারা ভার্ব গঠন করবেন। ধরেন নাম্বার শব্দটা একটা নাউন শব্দ, এই শব্দটাকে আপনি ভার্ব বানাবেন কিভাবে? ঠিক আছে, ধরেন এই শব্দটার ভার্ব হচ্ছে এনোমারেট। তাহলে আমরা যেই কাজটা করলাম এখানে, এই যে আপনারা ইএন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই ইএনটা একটা প্রিফিক্স। আমি আবারও বলছি, ইএন একটা প্রিফিক্স। যেই প্রিফিক্স অনুসারে আপনি একটা শব্দের রুট দেখে ভার্ব শনাক্ত করতে পারেন। সেম ভাবে একটু বোর্ডে তাকালে খেয়াল করতে পারবেন যে এই যে আপনারা শর্টেন শব্দটি দেখতে পাচ্ছেন, এখানে ইএন যেটা আছে এটা হলো একটা সাফিক্স। অর্থাৎ ইএন এইদার সাফিক্স অর প্রেফিক্স, যাই থাকুক না কেন, সে যখন শব্দের সাথে যুক্ত হয়ে যায় ওই শব্দটি একটি ভার্বে রূপান্তরিত হয়। তাহলে ইএন, আমি আবারও বলছি, এইদার সাফিক্স অর প্রিফিক্স, সে যখনই সাফিক্স প্রিফিক্স হোক সে একটি শব্দকে ভার্বে রূপান্তরিত করে। তাহলে নমিনেশন শব্দের ভার্ব হলো নমিনেট, সাকসেস শব্দের ভার্ব হলো সাকসিড। ওকে, তারপর নেসেসিটি শব্দের ভার্ব হলো নেসেসিটেট, নেসেসিটেট, নেসেসিটেট। পাওয়ার শব্দের ভার্ব হলো এমপাওয়ার। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা আমাকে বলেন নমিনেশন, নেসেসিটেট, এই দুটি শব্দের মধ্যে আপনারা মিল পাচ্ছেন কিভাবে আমাকে একটু বলেন। নমিনেট এবং নেসেসিটেট, এই দুটি শব্দের মধ্যে মিল পাচ্ছেন কিভাবে একটু বলেন। নমিনেট এবং নেসেসিটেট, এই দুটি শব্দের মধ্যে আপনারা কিভাবে মিল পাচ্ছেন একটু আমাকে যদি বলতেন। ভেরি গুড, এই দুটি শব্দের মধ্যে আমরা যে মিলতে পাচ্ছি সেটি হলো শব্দের পিছনে একটি সাফিক্স আছে, সেটি হলো এটি ই। ঠিক আছে, ওকে। তাহলে পাওয়ার শব্দের ভার্ব হলো এমপাওয়ার। ওকে, তাহলে এমপাওয়ার শব্দে আপনারা একটা সাফিক্স প্রিফিক্স খুঁজে পাচ্ছেন, সেই প্রিফিক্সটা হলো ইএম, তাই না? ইএম, ঠিক আছে। ওকে, তাহলে ফুল শব্দের ভার্ব হলো বিফুল, তাই না? ফুল শব্দের ভার্ব হলো বিফুল। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, বন্ধু ইংরেজি হলো ফ্রেন্ড, বন্ধু বানানো মানে এটা একটা ভার্ব, তাই না? তাহলে বন্ধু বানানো এর বা ফ্রেন্ডের ভার্ব কি বলতে পারবেন? ফুলের ভার্ব যদি বিফুল হয় তাহলে ফ্রেন্ডের ভার্ব কি বলেন তো? ফুলের ভার্ব যদি বিফুল হয় তাহলে ফ্রেন্ডের ভার্ব আশা করি আপনাদের সবার পারা উচিত। ফ্রেন্ডের ভার্ব হলো ডেফিনেটলি বি ফ্রেন্ড, তাই না? ওকে, আপনাদেরকে আরেকটি প্রশ্ন করছি, লিটল মানে ছোট, তাই না? লিটল মানে ছোট, কাউকে ছোট করা, কাউকে হেয় করা, এটা একটা ভার্ব। বলেন তো লিটল শব্দের ভার্ব তাহলে কোনটি? লিটল শব্দের ভার্ব হচ্ছে বি লিটল, অর্থাৎ কাউকে ছোট করা, হেয় করা, তাই না? অল রাইট, তাহলে চলেন আমরা এবার আরেকটি ওই পার্টে চলে যাই। হ্যাঁ, নিউ শব্দের ভার্ব হলো রিনিউ, রিফিউজাল শব্দের ভার্ব হলো রিফিউজ, ঠিক আছে। ইফেক্ট শব্দের ভার্ব হলো এফেক্ট। ওকে, বিউটিফুল শব্দের ভার্ব হলো বিউটিফাই। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, বিউটিফুল শব্দের ভার্ব হলো বিউটিফাই। একটু খেয়াল করেন, বিউটিফাই, ডিগনিফাই, সিগনিফাই, মডিফাই, গ্লোরিফাই, পেসিফাই, অনারিফাই, এই যে ফাই আছে
এই ফাই শব্দটা কিন্তু কি বলেন, একটা সাফিক্স। এই ফাই সাফিক্স দিয়ে কিন্তু আমরা কি গঠন করতে পারি, ভার্ব গঠন করতে পারি, ঠিক আছে। তাহলে ধরেন আমি বললাম পিওর, পিওর, হ্যাঁ, পিওর মানে বিশুদ্ধ, তাই না? পিওর মানে বিশুদ্ধ, পিউরিটি মানে বিশুদ্ধতা। তাহলে বলেন তো পিওর শব্দের ভার্ব কি, বলতে পারবেন পিওর শব্দের ভার্ব কি? একটু, ভেরি গুড। তাহলে পিওর শব্দের ভার্ব হলো পিউরিফাই। ভেরি গুড, ওকে। তাহলে মাস্টারি শব্দটি একটি নাউন শব্দ যার ভার্ব হলো মাস্টার। মাস্টারের বাংলা অর্থটা আমরা লিখে নিব, হ্যাঁ। মাস্টারের বাংলা অর্থ হলো দক্ষতা অর্জন করা। আমি আবারও বলছি, মাস্টারের বাংলা অর্থ হলো দক্ষতা অর্জন করা। ওকে। রিপ্রোডাকশন, রিপ্রোডিউস, রিপ্রোডিউস, ওকে। আচ্ছা, মাস্টারের কিন্তু দুইটা অর্থ, একটা হলো শিক্ষক, আর একটা হলো কি বলেন, দক্ষতা অর্জন করা। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন থ্রেড শব্দের ভার্ব কি, বলে ফেলেন তো, থ্রেড শব্দের ভার্ব কি, বলতে পারবেন? খুবই সহজ একটা প্রশ্ন। থ্রেড শব্দের ভার্ব আমরা সবাই জানি, তাই না? থ্রেড শব্দের ভার্ব হলো কি বলেন, একটা ইএন যুক্ত করে দিব আমরা, তাই না? একটা ইএন সাফিক্স যুক্ত করে দিলে হয়ে গেল কি বলেন, থ্রেটেন। থ্রেটেন, ওকে। তাহলে আমরা কি পরের স্লাইডে যেতে পারি? আমরা কি পরের স্লাইডে যেতে পারবো? একটু আমাকে কনফার্ম করবেন যে আমি পরের স্লাইডে যাব কিনা। ওকে, ভেরি গুড। তাহলে চলেন, আমরা 14টা শব্দ শিখে নিলাম যেগুলো কিনা হাই ফ্রিকুয়েন্ট, বিসিএস এ বা বিভিন্ন চাকরি পরীক্ষাতে অনেক অনেকবার আসছে। আমরা আরো 14টা শব্দ পড়বো, মোট 28টা শব্দ পড়বো যেগুলি কিনা পরীক্ষাতে অনেক অনেকবার আসছে বিগত বছর। চলুন আমরা আরো 14টা শব্দ একটু খাতায় লিখে নিই সবাই। ওকে, লিখে নিব সবাই তাহলে, লিখেন। এগুলো অনেকবার পরীক্ষাতে বিগত বছর আসছে। এই শব্দগুলো আপনারা আগে লিখেন। এই শব্দগুলোকে আমরা ভার্বে রূপান্তরিত করব, হ্যাঁ। আমাদের দরকার কিন্তু ভার্ব, পরীক্ষাতে কিন্তু ভার্ব আসে, হ্যাঁ। ওকে, একটু লেখা শেষ করার পরে ডান লিখে জানাবেন। যখন ডান লিখে জানাবেন তখনই আমি আপনাদেরকে অ্যান্সার গুলো লিখে দিব, বা এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো ভার্ব ফর্মটা লিখে দিব। যারা প্রিভিয়াস স্লাইডটা লিখতে পারেন নাই তাদের জন্য আমি প্রিভিয়াস স্লাইডটা একটু আরেকবার দেখাই দিচ্ছি। প্রিভিয়াস স্লাইডটা একটু আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। যারা লিখতে পারেন নাই, 1 মিনিটের মতো সময় দিলাম প্রিভিয়াস স্লাইডটা। যারা একটু স্লোলি লিখেন তারা একটু স্ক্রিনশট নিয়ে নিবেন, তাহলে ক্লাসের পরে লিখতে পারবেন, হ্যাঁ। ওকে, এবার এটা লিখে ফেলেন। এটা লেখা ডান হয়ে গেলে আমাকে একটু ডান লিখে জানাবেন, হ্যাঁ। লেখা শেষ হয়ে গেলে আমাকে ডান লিখে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে অ্যান্সার গুলো লিখে দিব। ওকে, ভেরি গুড। অনেকেই প্রায় 7, 8, 10 জন ডান লিখে ফেলছেন, তার মানে আসলেই সবার ডান, ঠিক আছে। তবু আমি আরো 30 সেকেন্ড সময় দিলাম, তবু আমি আরো 30 সেকেন্ড সময় দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে চলেন আমরা এবার অ্যান্সার গুলো লিখি, হ্যাঁ। অ্যান্সার গুলো লেখার পরে আমি আপনাদেরকে আবারও বড় করে দিব যাতে আপনারা দেখতে পারেন। এক শব্দের ভার্ব হলো অ্যানেক,
অনেকবার পরীক্ষাতে আসছে, একটু বিস্তারিত মনে রাখবেন। হ্যাঁ, অ্যাক্ট মানে আইন। হ্যাঁ, অ্যাক্টের অর্থ কিন্তু মনে রাখেন। হ্যাঁ, অ্যাক্টের অর্থ, অ্যাক্ট কিন্তু ল। হ্যাঁ, আমরা বলি মুসলিম অ্যাক্ট। হ্যাঁ, 1961 সাল, হ্যাঁ 1961 মুসলিম অ্যাক্ট। অ্যাক্ট মানে আইন। তাহলে এনএক্ট মানে আইনে পরিণত করা। হ্যাঁ, অর্থ মনে রাখবেন, এনএক্ট মানে আইনে পরিণত করা। পিউরিটি, পিউরিফাই।